আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। আমি আজকে তোমাদেরকে আমার ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ফারাহ আক্তার সুমি, সহকারী শিক্ষক বিজ্ঞান, ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়, দিঘলিয়া, খুলনা। আজ আমি ক্লাস নিব অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায়। আমি আজকে অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের বিজ্ঞানের ক্লাস নিব উদ্ভিদে বংশ বৃদ্ধি। তোমরা খাতায় লিখে ফেলো বিজ্ঞানের চতুর্থ অধ্যায় উদ্ভিদে বংশ বৃদ্ধি। আমি তোমাদের কিছু চিত্র দেখাবো, চিত্রগুলো খেয়াল করো। বীজ বপন করছে। তোমরা জানো বীজ থেকে কি হয়, চারা গাছ হয়। সেই চারা গাছ থেকে আস্তে আস্তে বড় গাছ হয়। তারপর দেখো কচুরিপানার কিছু চিত্র আছে। তোমরা কচুরিপানা নিশ্চয়ই চিনো, নদীতে হয়, পুকুরে ডোবায় হয়। তারপরে দেখো আলুর গায়ে কিছু কুঁড়ি বা ফুলের চিত্র আছে। এবার দেখো একটা ডাঁটা, পুঁইশাকের ডাঁটা থেকে কিভাবে গাছ হয়। এই চিত্রগুলো থেকে তোমরা বলতে পারবে আজকের পাঠ শিরোনাম কী হবে। বীজ বপন করছে, কচুরিপানা কিভাবে হচ্ছে, পুঁইশাক, তারপর আলু। তাহলে আজকে আমাদের পাঠ শিরোনাম হতে পারে উদ্ভিদের অযৌন জনন। উদ্ভিদের অযৌন জনন। উদ্ভিদের অযৌন জনন তোমরা খাতায় লিখে ফেলো, উদ্ভিদের অযৌন জনন। এবার দেখো এই পাঠ থেকে তোমরা কি শিখবে। এই পাঠ থেকে তোমরা আজকে বলতে পারবে প্রজনন কাকে বলে তা বলতে পারবে, প্রজননের প্রকারভেদ করতে পারবে, বিভিন্ন প্রকার অযৌন জনন বর্ণনা সহ বিশ্লেষণ করতে পারবে, কাটিং ও কলম সম্পর্কে জানতে পারবে। তাহলে কি কি তোমরা জানবে? প্রজনন কাকে বলে তা বলতে পারবে, প্রজননের প্রকারভেদ করতে পারবে, বিভিন্ন প্রকার অযৌন জনন বর্ণনা সহ বিশ্লেষণ করতে পারবে, কাটিং ও কলম সম্পর্কে জানতে পারবে। তাহলে এইগুলো তোমরা খাতায় লিখো। তোমরা আজকে যে শিখন ফলগুলো শিখতে পারবে সেগুলো খাতায় লিখে ফেলাও। প্রজনন কাকে বলে, প্রজননের প্রকারভেদ, অযৌন জনন বিশ্লেষণ করতে পারবে, কাটিং ও কলম সম্পর্কে জানতে পারবে। আচ্ছা, প্রজনন বা জনন একই জিনিস। প্রজনন কাকে বলে? প্রজনন হচ্ছে যে জটিল প্রক্রিয়ায় জীব তার প্রতিরূপ বা বংশধর সৃষ্টি করে তাকে প্রজনন বলে। যে জটিল প্রক্রিয়ায় জীব তার প্রতিরূপ বা বংশধর সৃষ্টি করে তাকে প্রজনন বলে। তোমরা খাতায় লিখতে পারো যে জটিল প্রক্রিয়ায় জীব তার প্রতিরূপ বা বংশধর সৃষ্টি করে তাকে প্রজনন বলে। প্রত্যেক জীবই তার পরবর্তী একই বংশধর রেখে যেতে যায়, কিন্তু এটা একটা জটিল প্রক্রিয়া। সেই জটিল প্রক্রিয়াটাই যেভাবে সম্পূর্ণ হয় সেটাই হচ্ছে প্রজনন বা জনন। প্রজনন দুই প্রকার। প্রজননের প্রকারভেদ হচ্ছে দুই। একটা হচ্ছে অযৌন জনন ও যৌন জনন। খাতায় লিখো অযৌন জনন ও যৌন জনন। আজকে আমরা অযৌন জনন সম্পর্কে জানব। আজকে আমাদের বিষয় হচ্ছে অযৌন জনন। দেখো অযৌন জনন কাকে বলে এটা আগে দেখো। যে প্রজনন প্রক্রিয়ায় দুটো ভিন্নধর্মী জনন কোষের মিলন ছাড়াই জনন সম্পন্ন হয় তাই অযৌন জনন। যে প্রজনন প্রক্রিয়ায় দুটি ভিন্নধর্মী জনন কোষের মিলন ছাড়াই জনন সম্পন্ন হয় তাই অযৌন জনন। তাহলে ভিন্নধর্মী জনন কোষের মিলন ছাড়াই জনন সম্পন্ন হবে, সেটা হচ্ছে অযৌন জনন। লিখো খাতায়। সাধারণত নিম্ন শ্রেণীর জীবে অযৌন জননের প্রবণতা বেশি। নিম্ন শ্রেণীর উদ্ভিদের বা জীবে অযৌন জননের প্রবণতা বেশি। অযৌন প্রজনন দুই ধরনের বা দুইভাবে হয়।
একটা হচ্ছে স্পোর উৎপাদন, আর একটা হচ্ছে অঙ্গজ প্রজনন। স্পোর উৎপাদন করে হয়, আর একটা হচ্ছে অঙ্গজ প্রজনন। লিখো খাতায়, স্পোর উৎপাদন ও অঙ্গজ প্রজনন। আচ্ছা, অযৌন প্রজনন কিভাবে হয় দেখাবো। সাধারণত নিম্ন শ্রেণীর উদ্ভিদে স্পোর বা অণুজীব উৎপাদনের মাধ্যমে এরা বংশ রক্ষা করে। প্রধানত নিম্ন শ্রেণীর উদ্ভিদে স্পোর বা অণুজীব উৎপাদনের মাধ্যমে এরা বংশ রক্ষা করে। আর দেহকোষ পরিবর্তিত হয়ে অণুজীববাহী অঙ্গের সৃষ্টি করে। দেহকোষ পরিবর্তিত হয়ে অণুজীববাহী অঙ্গের সৃষ্টি করে। যেমন দেখো, মিউকর, পেনিসিলিয়াম, এরা কনিডিয়া সৃষ্টির মাধ্যমে বংশ বৃদ্ধি করে। আচ্ছা, এই উদ্ভিদ দেহকোষে পরিবর্তিত হয়ে একটা অণুবীজবাহী অঙ্গের সৃষ্টি করে, একে অণুবীজস্থলীও বলে। এই অণুবীজস্থলীতে তোমরা জানো অসংখ্য অণুবীজ থাকে। অণুবীজ একটাও থাকতে পারে, অণুবীজ অনেকও থাকতে পারে। অণুবীজস্থলীর বাইরেও উৎপন্ন হতে পারে, তাকে বহু অণুবীজ বলে। এই বহু অণুবীজের কোনোটিকে কনিডিয়াম বলে। তাহলে এই বহু অণুবীজ বা অণুবীজ সৃষ্টির মাধ্যমে যে উদ্ভিদগুলো সাধারণত হয় সেগুলো হচ্ছে, আগেই বলছি, মিউকর, পেনিসিলিয়াম। এরা কনিডিয়া সৃষ্টির মাধ্যমে বংশ বৃদ্ধি করে। তারপর দেখো, এই যে অণুবীজের কিছু চিত্র আছে, খেয়াল করে দেখো। এই যে অণুবীজস্থলীর কিছু চিত্র দেখো, অণুবীজস্থলীর কিছু চিত্র দেখো কিভাবে অণুবীজগুলো সৃষ্টি হয়েছে। এবার দেখো অঙ্গজনন কাকে বলে দেখো। কোনো ধরনের অযৌন রেণু জননকোষ সৃষ্টি না করে দেহের অংশ খণ্ডিত হয়ে বা কোনো অঙ্গ রূপান্তরিত হয়ে যে প্রজনন ঘটে তাকে অঙ্গজ প্রজনন বলে। কোনো ধরনের অযৌন রেণু জননকোষ সৃষ্টি না করে দেহের অংশ খণ্ডিত হয়ে বা কোনো অঙ্গ রূপান্তরিত হয়ে যে প্রজনন ঘটে তাকে অঙ্গজ প্রজনন বলে। তাহলে অঙ্গজ প্রজনন দুই ধরনের, একটা হচ্ছে কৃত্রিম অঙ্গজ জনন, আর একটা হচ্ছে প্রাকৃতিক অঙ্গজ জনন। কৃত্রিমভাবে যেটা তৈরি হয় সেটা কৃত্রিম অঙ্গজ, আর প্রাকৃতিকভাবে যেটা তৈরি হয় সেটা হচ্ছে প্রাকৃতিক অঙ্গজ জনন। খাতায় লিখে ফেলো, অঙ্গজ প্রজনন দুই ধরনের, একটা কৃত্রিম অঙ্গজ জনন আর একটা হচ্ছে প্রাকৃতিক অঙ্গজ জনন। প্রাকৃতিক অঙ্গজ জনন কাকে বলে, কিভাবে হয়? দেহের খণ্ডায়ন। প্রাকৃতিক অঙ্গজ জনন বিভিন্ন পদ্ধতিতে হয়, দেহের খণ্ডায়নভাবে হয়। সাধারণত নিম্ন শ্রেণীর উদ্ভিদে এ জনন দেখা যায়। স্পোরোগেরা বা মিউকর উদ্ভিদে কোনো কারণে খণ্ডিত হয়ে প্রতিটি খণ্ড একটি স্বাধীন উদ্ভিদ হিসাবে জীবনযাপন শুরু করে। মানে এই উদ্ভিদের দেহ কোনো কারণে খণ্ডিত হলে প্রতিটি খণ্ড একটা স্বাধীন উদ্ভিদ হিসাবে জীবনযাপন শুরু করে। মিউকর বা স্পোরোগেরাতে হচ্ছে এই ধরনের সৃষ্টি হতে পারে। দেখো ছবি দেখো, এই যে দেহের খণ্ডায়ন কিভাবে হয়েছে দেখো চিত্র, স্পোরোগেরা বা মিউকর। এবার দেখো প্রাকৃতিক অঙ্গজ জনন আর একটা হয় মূলের মাধ্যমে প্রাকৃতিক অঙ্গজ জনন হয়। মূলের মাধ্যমে কিভাবে হয়, আগে গাছ চিত্রগুলো দেখো। পটল হতে পারে মূলের মাধ্যমে, সেগুন গাছ, আর একটা হচ্ছে মিষ্টি আলু। কোনো মূল খাদ্য সঞ্চয়ের মাধ্যমে বেশ মোটা বা রসালো হয়, এর গায়ে কুড়ি সৃষ্টি হয় এবং তা থেকে নতুন উদ্ভিদের সৃষ্টি হয়। কোনো মূল খাদ্য সঞ্চয়ের মাধ্যমে বেশ মোটা ও রসালো হয়, এর গায়ে কুড়ি সৃষ্টি হয় এবং তা থেকে নতুন উদ্ভিদের সৃষ্টি হয়।
যেমন মিষ্টি আলু, সেগুন গাছ, পটল গাছ। দেখো চিত্র, এর মূলগুলো, এই মিষ্টি আলুর মূল মোটা হয়ে আস্তে আস্তে এর গায়ে কুঁড়ি হয় এবং তা থেকে নতুন উদ্ভিদের জন্ম হয়। পটল গাছ ওভাবে হয়, সেগুন গাছ ওইভাবে হয়। দেখো, তারপরে দেখো 3 নাম্বার, মূলের মাধ্যমে আরও কিছু গাছ দেখাচ্ছি। মিষ্টি আলুর চিত্র দেখো, ডালিয়া ফুল গাছ, ওইটা ওর মূল মোটা হয়ে বীজ হয়। এবার দেখো রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে, দেখো আলুর গায়ে কুঁড়ি হয়েছে, এটা হচ্ছে একটা রূপান্তরিত কাণ্ড, একে বলা হয় টিউবার। রাইজোম, আদা, রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে হয় টিউবার। কিছু কিছু উদ্ভিদে মাটির নিচের শাখার অগ্রভাবে খাদ্য সঞ্চারের ফলে স্ফীত হয়ে কন্দের সৃষ্টি করে, একে টিউবার বলে। মানে কিছু কিছু উদ্ভিদ মাটির নিচে থাকে, শাখার অগ্রভাগে খাদ্য সঞ্চারের ফলে স্ফীত হয়ে কন্দের সৃষ্টি করে, একে টিউবার বলে। এই কন্দ জননের কাজ করে। কন্দের গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র গর্ত থাকে, এদেরকে চোখ বলা হয়, চোখের মধ্যে কুঁড়ি থাকে। তাহলে এইটাই হচ্ছে টিউবার। আর রাইজোম হচ্ছে আদা। এই যে রাইজোমের চিত্র দেখো, রাইজোম হচ্ছে মাটির নিচে সমান্তরালভাবে অবস্থান করে, কাণ্ডের মতো এদের পর্ব বা পর্বসন্ধি স্পষ্ট। পর্বসন্ধিতে শল্কপত্রের কক্ষে কাক্ষিক মুকুল থাকে। খাদ্য সঞ্চয়ের ফলে এরাও বেশ রসালো এবং মোটা হয়। অনুকূল পরিবেশ পেলে এর মুকুল বৃদ্ধি পেয়ে আলাদা আলাদা উদ্ভিদ উৎপন্ন করে, যেমন আদা। তাহলে টিউবার বা রাইজোম তোমরা বুঝলাম, খাদ্য সঞ্চয়ের ফলে এদের কাণ্ড বেশ রসালো আর হয়ে আলাদাভাবে উদ্ভিদ জন্ম নেয়। এবার দেখো কন্দ কি? এটা একটা ক্ষুদ্র কাণ্ড, এদের কাক্ষিক ও শীর্ষ মুকুল নতুন উদ্ভিদের জন্ম নেয়। কাক্ষিক বা শীর্ষ মুকুল নতুন উদ্ভিদের জন্ম দেয়, যেমন পেঁয়াজ, রসুন। এবার দেখো স্টোলন হচ্ছে কচুর লতি। দেখো দুটো কচুর গাছের চিত্র দেওয়া আছে। এই যে একটা লতি থেকে আর একটা লতির গাছ হয়েছে, মানে শিকড় থেকে আর একটা শিকড়ের গাছ হয়েছে। এদেরকে কচুর শাখা কাণ্ড বলে। এই জননের জন্যই এরা পরিবর্তিত হয়। স্টোলনের অগ্রভাগে মুকুল উৎপন্ন হয়। এভাবে স্টোন উদ্ভিদ জননে সাহায্য করে, যেমন কচু, পুদিনা। তার মানে এদের কাণ্ড বৃদ্ধি পেয়ে আর একটা গাছ হয়। স্টোলনের অগ্রভাগে মুকুল থাকে, সাহায্য করে। তাহলে কন্দ বা স্টোলন তোমরা শিখলা। এবার দেখো অফসেট কি? অফসেট হচ্ছে কচুরিপানা, টোপাপানা ইত্যাদি জলজ উদ্ভিদের শাখা কাণ্ড বৃদ্ধি পেয়ে নতুন উদ্ভিদ উৎপন্ন করে। কিছুদিন পর মাতৃ উদ্ভিদ থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন উদ্ভিদে পরিণত হয়। তাহলে কচুরিপানা বা টোপাপানা ইত্যাদি জলজ উদ্ভিদের শাখা কাণ্ড বৃদ্ধি পেয়ে নতুন উদ্ভিদ উৎপন্ন করে। কিছুদিন পর মাতৃ উদ্ভিদ থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন উদ্ভিদে পরিণত হয়, যেমন কচুরিপানা। এবার পাতার মাধ্যমে দেখো, পাতার মাধ্যমে কিছু গাছ হয়। পাতার মাধ্যমে গাছ বংশবৃদ্ধি করে। পাতার মাধ্যমে কখনো কখনো পাতার কিনারায় মুকুল সৃষ্টি হয়ে নতুন উদ্ভিদ উৎপন্ন হয়, যেমন পাথরকুচি। তারপর দেখো বুলবিল, চুপড়ি আলু। কোনো উদ্ভিদের কাক্ষি মুকুল বৃদ্ধি না পেয়ে একটা পিণ্ডের আকার ধারণ করে, সেটাই হচ্ছে বুলবিল। এবার দেখো কন্দ দেখলা তোমরা, এই বুলবিলটা দেখো। আবার বুলবিল হচ্ছে কোনো উদ্ভিদের কাক্ষিক মুকুল বৃদ্ধি যথাযথভাবে না হয়ে একটি পিণ্ডের আকার ধারণ করে, একে বুলবিল পড়ে। বুলবিল কিছুদিন পর গাছ থেকে খসে পড়ে এবং নতুন গাছে
জন্ম হয়, যেমন চুপড়ি আলু। এবার দেখো কৃত্রিম অঙ্গজ প্রজনন, মানে কৃত্রিমভাবে যে গাছ হয় সেটা হচ্ছে কৃত্রিম অঙ্গজ প্রজনন। মানে অঙ্গজ জননে উদ্ভিদ মাতৃ উদ্ভিদের মতো গুণসম্পন্ন হয়। কোনো কোনো উদ্ভিদে নতুন বৈশিষ্ট্যের সমাবেশ ঘটে না বা উন্নত উদ্ভিদ নাও হতে পারে। সেক্ষেত্রে যে উদ্ভিদের বীজ থেকে উৎপাদিত উদ্ভিদের ফলন মাতৃ উদ্ভিদের তুলনায় অনুন্নত বা পরিমাণে কম হতে পারে, সেসব উদ্ভিদে কৃত্রিম অঙ্গজ জননের মাধ্যমে মাতৃ উদ্ভিদের বৈশিষ্ট্য সংরক্ষণ করা হয়। ঠিক আছে, এবার দেখো কলম কিভাবে করা হয়। কলম করার জন্য একটা সুস্থ গাছের কচি বা সতেজ শাখা নির্বাচন করা হয় এবং ওইখানে বাকল কিছু কেটে নিতে হয়। এবার ওই ক্ষত স্থানটিতে মাটি বা গোবর মিশিয়ে আবৃত করে দিতে হয়। তাহলে ওই যে ওখানে যেখানে তুমি শাখায় বাকল কেটে নিবে ওখানটায় মাটি বা গোবর দিয়ে ভালো করে সেলোফেন টেপ বা পলিথিন দিয়ে মুড়ে দিতে হবে এবং ওখানে পানি দিয়ে ভিজায় রাখতে হবে। এরপর নিয়মিত কিছুদিন পর ওইখানে দেখবা মূল গজাইছে, তারপর ওটা কেটে মাটিতে লাগাতে হবে। আর কলম কাটিং হচ্ছে, এটা হচ্ছে কলম, আর কাটিং হচ্ছে যেমন গোলাপ গাছের ডাল, সতেজ ডাল কেটে মাটিতে পুঁতে দিলে কিছুদিনের মধ্যে নতুন কুঁড়ি, নতুন উদ্ভিদ জন্ম নেয়। এটা হচ্ছে কাটিং। তাহলে কলম হচ্ছে বুঝলা কিভাবে করে, আর কাটিং কিভাবে, এটা হচ্ছে কৃত্রিম অঙ্গজ প্রজনন। তাহলে আজকের পাঠ থেকে তোমরা কি পড়লে দেখো, তোমরা এই এক কথায় কিছু উত্তর দিতে পারবে আমার মনে হয়। সেটা হচ্ছে প্রজনন বা জনন কাকে বলে, তোমরা নিশ্চয়ই বলতে পারবে। তারপর দেখো প্রজনন কত প্রকার, তোমরা শিখেছো 2 প্রকার। অযৌন জননের সংজ্ঞা তোমাদের বলে দেওয়া হয়েছে বা দেখানো হয়েছে, সেটাও তোমরা পারবে আশা করি। কয়েকটি প্রাকৃতিক অঙ্গজ জননের নাম বলো। প্রাকৃতিক অঙ্গজ জননের নাম অনেকগুলো বলছি, পারবে তোমরা। টিউবার কি দেখানো হয়েছে। তারপর কলম কি, সেটাও তোমরা, আমি আশা করি তোমরা এগুলো অ্যান্সারগুলো করতে পারবে। কিন্তু ক্লাসে থাকলে হয়তো তোমাদের দলগত কাজ দেওয়া হতো বা একক কাজ দেওয়া হতো, কিন্তু এখন আমি এগুলো তোমাদের স্ক্রিনে দেখাই দিচ্ছি। তোমরা এই অ্যান্সারগুলো আশা করি তোমরা করতে পারবে। তাহলে আমরা আজকে কি পড়ছি, প্রজনন কাকে বলে, জনন কাকে বলে বা প্রজনন কাকে বলে, কত প্রকার, কিভাবে হয়, অযৌন জনন কাকে বলে, এর আবার প্রকারভেদ পড়েছি, প্রাকৃতিক এবং অঙ্গজ প্রজনন। প্রাকৃতিক প্রজনন অনেকগুলো প্রকার আমরা পড়েছি। প্রাকৃতিক হচ্ছে দেহের খণ্ডায়ন, মূলের মাধ্যমে রূপান্তরিত কাণ্ড পড়েছি, টিউবার, রাইজোম, কন্দ, স্টোলেন, অফসেট, তারপর পাতার মাধ্যমে। আর অঙ্গজ জননও, কৃত্রিম অঙ্গজ জননও পড়েছে। তাহলে আজকে তোমাদের একটা বাড়ির কাজ দিচ্ছি। বাড়ির কাজ হয়তো স্কুল খুললে আমি দেখব। তোমার বাড়িতে বা আশেপাশে থাকা উদ্ভিদের 5টি যে থাকা উদ্ভিদের কোনো ধরনের জনন ঘটে তা একটি ছক তৈরি করে আনবে। তোমার বাড়িতে যে গাছগুলো রয়েছে বা যদি গাছ কম থাকে তাহলে আশেপাশে যে গাছ আছে তার 5টি উদ্ভিদের কোন ধরনের জনন ঘটে একটি ছক তৈরি করে আনবে। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে আমার ক্লাস দেখছো। আসসালামু আলাইকুম, তোমরা সবাই ভালো থাকো। আজকের ক্লাস দেখার জন্য তোমাদেরকে সকলকে ধন্যবাদ। আজকের ক্লাস এখানেই সমাপ্ত। খোদা হাফেজ।